মিয়ানমারের সামরিক অভ্যুত্থান, সুচি সহ আটক শীর্ষ নেতারা। বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা জোরদার। টিকা নেয়া সবাই সুস্থ, নিবন্ধনের জটিলতা কাটেনি। বিষাক্ত মদ পানে বগুড়ায় 6 জনের মৃত্যু। এটি নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি সন্ধ্যা 6টার নিউজ আওয়ারে। জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবার পুরো খবর। সামরিক অভ্যুত্থানে মিয়ানমারের ক্ষমতা নিল সেদেশের সেনাবাহিনী। ক্ষমতায় বসেছেন সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইং। জারি করা হয়েছে 1 বছরের জরুরি অবস্থা। এর আগে আটক করা হয় দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট, কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রী ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের। আরও জানাচ্ছেন শাওন মাহফুজ। গত 8 নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD। কিন্তু নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে দেশটির সেনাবাহিনী ও তাদের সমর্থিত বিরোধী দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানায় তারা। দাবি আমলে না নিলে সংবিধান বিলুপ্ত করার হুমকি দেন সেনাপ্রধান মিন অং লাইং। তৈরি হয় সামরিক অভ্যুত্থানের আশঙ্কা। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো উদ্বেগ জানালে একদিন আগেই সংবিধান মেনে চলার আশ্বাস দিয়ে বিবৃতি দেয় সেনাবাহিনী। সোমবার নয়া পার্লামেন্টের অধিবেশন বসার কথা ছিল, কিন্তু তার আগেই ভোরের দিকে অভিযান চালিয়ে অং সান সুচি, প্রেসিডেন্ট উইন মিন্ট এবং দলের অন্যান্য শীর্ষ নেতাদের আটক করা হয়। সেনারা কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীকেও আটক করেছে। সরকারের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর টিভিতে ঘোষণা করা হয় ক্ষমতা কুক্ষিগত করেছেন সেনাপ্রধান মিন অং লাইং। জারি করা হয়েছে 1 বছরের জরুরি অবস্থা। দেশটিতে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোকে অযাচিত মন্তব্য ও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সেনাবাহিনী। রাজধানী নেইপিদো, প্রধান শহর ইয়াঙ্গুন সহ দেশব্যাপী সেনা টহল জোরদার করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট সংযোগ। যান্ত্রিক ত্রুটির কথা বলে রাষ্ট্রীয় গণমাধ্যম MRTVর সম্প্রচার বন্ধ করা হয়েছে। 1948 সালে ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর 1962 ও 1988 সালে দুবার সামরিক অভ্যুত্থান দেখেছিল মিয়ানমার। মানবাধিকার রক্ষা এবং সেনা শাসনের অবসান করে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনের কারণে 1989 থেকে 2010 সাল পর্যন্ত গৃহবন্দী ছিলেন সুচি। 2015 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মিয়ানমারের ক্ষমতায় আসে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। বাস্তববাদী এই রাজনীতিবিদ নিজের দেশে জনপ্রিয় হলেও রোহিঙ্গা ইস্যুতে বিসর্জিত হয়েছে সুচির সব অর্জন। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। 5 বছর আগে ক্ষমতায় ফিরে সেনা আধিপত্যে ভাগ বসান অং সান সুচি। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরলেও তাকে আর সুযোগ দিল না মিয়ানমারের সেনাবাহিনী। অতীতে সামরিক অভ্যুত্থানের ধারাবাহিকতায় আটক হলেন সুচি। সেনা কর্তৃত্বে প্রতিষ্ঠিত হলো আবারও। মিয়ানমারের স্বাধীনতার নায়ক জেনারেল অং সানের মেয়ে অং সান সুচি। তার যখন 2 বছর বয়স তখন তার বাবাকে হত্যা করা হয়েছিল। 1948 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা অর্জনের মাত্র 2 বছর পর এই হত্যাকাণ্ড ঘটেছিল। তারপর থেকে নিজেকেই নিজে গড়েছেন। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে গেছেন। সুচিকে একসময় মানবাধিকারের বাতিঘর বলা হতো, যিনি একজন নীতিবান অধিকার কর্মী হিসেবে নির্দয় সামরিক জেনারেলদের চ্যালেঞ্জ করতে নিজের স্বাধীনতাকে জলাঞ্জলি দিয়েছিলেন। শান্তিতে নোবেল পাওয়া সুচিকে ক্ষমতাহীনদের ক্ষমতার অনন্য উদাহরণ হিসেবে সম্বোধন করা হতো। তখনও তিনি গৃহবন্দী ছিলেন। 15 বছর বন্দী জীবন কাটিয়ে 2015 সালে ব্যাপক সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন সুচি। তবে মিয়ানমারের সংবিধান অনুযায়ী তিনি প্রেসিডেন্ট হতে পারেননি, কারণ তার সন্তানেরা বাইরের দেশের নাগরিক। তবে 75 বছর বয়সী সুচি একজন ডি ফ্যাক্টো নেতা হিসেবেই সুপরিচিত।
মিয়ানমারের স্টেট কাউন্সিলর হিসেবে দায়িত্ব নেওয়ার পর রোহিঙ্গা ইস্যুতে তিনি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা হারান। অভিযোগ ওঠে রোহিঙ্গা নিপীড়ন বন্ধে তিনি কোনো পদক্ষেপ নেননি এবং সামরিক বাহিনীর নিন্দা কিংবা তাদের নৃশংসতার মাত্রাও স্বীকার করেননি। শেষ পর্যন্ত সেই সেনাবাহিনীর হাতেই আটক হতে হলো তাকে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ, ঢাকা। মিয়ানমারের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ইতিহাস দীর্ঘ। দেশটিতে গণতন্ত্রের সংকট ও বছরের পর বছর সামরিক শাসনের জাঁতাকলে পিষ্ট করে রেখেছিল সেনাবাহিনী। 1948 সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর গণতন্ত্রের পথে যাত্রা শুরু হলেও 1962 সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটি সামরিক শাসনের নিয়ন্ত্রণেই চলে যায়। শুরু হয় উর্দে পড়া জেনারেলদের আধিপত্য বিস্তারের খেলা। আরও জানবো অর্পণ মৈত্রীর প্রতিবেদন থেকে। 1962 থেকে 2011 সাল পর্যন্ত মিয়ানমারে চলেছে সেনা শাসন। যদিও 1990 সালে বৈশ্বিক গণতান্ত্রিক স্রোতের ধাক্কা লেগেছিল দেশটিতে। সেই সুবাদে একটি অবাধ, সুষ্ঠু, সাধারণ নির্বাচনও হয়েছিল। ওই নির্বাচনে অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি 392টি আসন নিয়ে জয় পেয়েছিল। কিন্তু মিয়ানমারের সামরিক জান্তা নির্বাচনী ফলাফলকে বুড়ো আঙুল দেখিয়ে সুচিকে ক্ষমতায় আসার পথ বন্ধ করে দিয়ে গৃহবন্দী করে এবং স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের মাধ্যমে দেশ পরিচালনা শুরু করে। তারপর 2015 সালে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে সবার অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এভাবেই প্রায় 50 বছরের রাজনীতিতে সেনাবাহিনীর একচ্ছত্র আধিপত্য বিস্তারের প্রেক্ষাপট চিত্রায়িত হয়েছে মিয়ানমারে। বর্তমান সময়েও এর ছাপ পুরোপুরি বিলীন হয়নি, ফলে উদার গণতন্ত্রের মূল উপাদানগুলি দেখা মেলেনি মিয়ানমারে। 2008 সালের সংবিধান অনুযায়ী দেশটির পার্লামেন্টের 75% আসন পূর্ণ হয় জনগণের ভোটে। বাকি 25% উর্দি পড়া জেনারেলদের জন্য বরাদ্দ। অর্থাৎ একদিক থেকে মিয়ানমারকে বলা যায় 75% গণতন্ত্রের রাষ্ট্র। মিয়ানমারে 135টির বেশি জাতিগোষ্ঠী থাকলেও উর্দি পড়া জেনারেলদের দীর্ঘ সামরিক শাসনের আওতায় দেশটিতে শক্তিশালী জাতি গঠন হয়নি, বরং বেড়েছে জাতিবিদ্বেষ। এরই ধারাবাহিকতায় সবথেকে নির্মমতার শিকার ও নির্যাতনের বলি জনগোষ্ঠীর নাম রোহিঙ্গা জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর ওপর অত্যাচার 70 দশক থেকেই। তখন থেকেই মিয়ানমার সরকার সামরিক বাহিনী ও উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধদের দ্বারা নিপীড়নের লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আসছে রোহিঙ্গারা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে 1978 সাল থেকে রোহিঙ্গারা তৎকালীন সামরিক একনায়কতন্ত্রের অধীনে মানবাধিকার লঙ্ঘনের শিকার। এরই ধারাবাহিকতায় 2017 সালের 14 আগস্ট রাতে রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের জন্য মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরা তাদের নারী ও শিশুদের ধর্ষণ সহ যৌন নিপীড়ন করেছে। এমনকি নিপীড়নের পর নির্বিচারে হত্যাও করেছে। জাতিসংঘ রাখাইন রোহিঙ্গাদের ওপর এই নির্যাতনকে এথনিক ক্লিনজিং বলে আখ্যায়িত করেছে। এবারের সাধারণ নির্বাচনেও রোহিঙ্গা জনগোষ্ঠীকে মূলধারায় টানেনি মিয়ানমার, বরং সাংবিধানিকভাবে নির্বাচন ও ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। অন্যদিকে পার্লামেন্টে সেনাবাহিনীর আধিপত্য ও মিয়ানমারের দোঁয়াশলা গণতন্ত্র বরাবরই মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত করেছে দেশটির এই বিশেষ জনগোষ্ঠীকে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ। আজ ভোর থেকেই সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়িয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিশেষ করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু, ঘুমধুম, চাকঢালা ও কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্তে সতর্ক নজর রাখছে বিজিবি। বিভিন্ন চৌকিতে সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে। কক্সবাজারে বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান জানিয়েছেন, সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা চায় বাংলাদেশ। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ আশা করে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে রোহিঙ্গা ফেরত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না। বিশ্লেষকরা বলছেন, সামরিক অভ্যুত্থানের পর রোহিঙ্গা ইস্যু থেকে যেন বিশ্বের মনোযোগ চলে না যায়, এজন্য তৎপরতা বাড়াতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর সবচেয়ে বড় আশঙ্কা রোহিঙ্গাদের ফেরত নেবার প্রক্রিয়া কতটা বাধাগ্রস্ত হতে পারে। গত কয়েক বছরে বাংলাদেশে থাকা প্রায় 11 লাখ রোহিঙ্গা ফেরত নেবার প্রক্রিয়ায় কেবলমাত্র গতি এসেছিল চীনের উদ্যোগে ত্রিদেশীয় বৈঠকে, যার ফলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই 3 দেশের ওয়ার্কিং কমিটির বৈঠক হবার কথা।
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ঢাকার প্রত্যাশা রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া যথাযথভাবেই চলবে। মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সংবিধান বহাল থাকবে বলেও আশা করে বাংলাদেশ। নিকটতম প্রতিবেশী হিসাবে মিয়ানমারের শান্তি ও স্থিতিশীলতা কামনা করি এবং আমরা যে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবর্তন প্রসেসটা আমাদের এটা অগ্রাধিকারের ইস্যু, আমরা এটা চলমান রাখবো এবং আমার বিশ্বাস যে আমরা এই ব্যাপারে আমাদের ইষ্টিত লক্ষ্য অর্জন করতে পারব। কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, রোহিঙ্গা ইস্যু যাতে সামরিক অভ্যুত্থানের কারণে পিছিয়ে না যায় এই জন্য সতর্ক থাকতে হবে। আমি নিশ্চিত এই সিভিলিয়ান গভর্নমেন্টের প্রতিনিধি অথবা তাদের কর্তৃপক্ষ যারা আছে তারা কোনো কথা বলেছে বা কোনো প্রতিশ্রুতি দিয়েছে সেনাবাহিনীর সরাসরি অথবা পরোক্ষ অনুমোদন ছাড়া, এটা তারা করে নাই বলে আমার বিশ্বাস। এক্ষেত্রে সিভিলিয়ান গভর্নমেন্ট এবং সেনাবাহিনী কিন্তু একই জায়গাতে। আমরা তো সরকারের সাথে আলোচনা করেছি, ব্যক্তি বিশেষের সাথে না। সুতরাং মায়ানমার সরকারের সাথে আমাদের প্রক্রিয়া চলমান থাকবে। আমরা শুধু আশা করব যে তারা যেসব কথা বলছেন যে গণতন্ত্রের পথে তারা থাকবেন এবং কনস্টিটিউশন মেনে চলবেন, সেটাকে আমরা আশা করব সেটা তারা কার্যকরী করেন। যেহেতু রোহিঙ্গা আমাদের জন্য আমাদের একটা বার্নিং ইস্যু আছে তাদের সাথে, সেই বার্নিং ইস্যুটা রিজলভ করার জন্য আমাদের খুব ট্যাক্টফুলি তাদের সাথে একটা সম্পর্ক বজায় রেখে চলতে হবে। সীমান্তে সজাগ থাকার জন্য সরকারের প্রতি আহ্বান বিশ্লেষকদের। তারা বলছেন, সামরিক অভ্যুত্থানের কারণে নতুন করে যেন রোহিঙ্গারা বাংলাদেশে না আসে সে বিষয়েও শক্ত থাকতে হবে সরকারকে। এটা একেবারে কিন্তু স্পেকুলেশন, এটা ঘটবে এমন কোনো কথা নেই, কিন্তু যদি ঘটে তাহলে বাংলাদেশের শক্ত অবস্থায় যাওয়া উচিত, আমাদের কোনো অবস্থাতে আর বর্ডার করে দেওয়া উচিত না। ঠিক আছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দায় ফেটে পড়েছেন বিশ্ব নেতৃবৃন্দ। এরই মধ্যে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো নিন্দা জানিয়েছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও ভারত সহ বিভিন্ন দেশ। নিশীথ সূর্যের রিপোর্টে দেখব বিস্তারিত। মিয়ানমারে আজ সকালের ভোটটা ছিল গণতন্ত্রের উপর চরম আঘাতের ক্ষণ। বেআইনিভাবে সূচিবন্দী সেনা অভ্যুত্থান ইস্যুতে তীব্র নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। শুরুতেই মিয়ানমার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল কিংবা গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের বিকল্প যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে বলে নিন্দা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন। আইনের শাসন মেনে চলতে, আইনি প্রক্রিয়ায় চলমান দ্বন্দ্বের নিষ্পত্তিতে এবং বেআইনিভাবে আটকদেরকে অবিলম্বে মুক্তি দিতে সামরিক বাহিনীকে আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। সেনা অভ্যুত্থানের পর জাপানের টোকিওতে সূচির পক্ষে বিক্ষোভ করেছে মিয়ানমারের একদল অধিকার কর্মী। এরই মধ্যে জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাসনুভো ক্যাটো বলেন, জাপান বিশ্বাস করে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে দুই পক্ষের সমস্যার সমাধান করা সম্ভব। নতুন পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সেনা অভ্যুত্থান ও সূচিসহ বেসামরিক নেতাদের আটকের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এসব ঘটনাবলী মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের পথে মারাত্মক আঘাত বলে আখ্যায়িত করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। অং সান সুচি এবং অবৈধভাবে আটককৃত সবাইকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস এক বিবৃতিতে এই দাবি জানান। এদিকে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে রাজপথে নামতে মিয়ানমারের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন অং সান সুচি। এক বিবৃতিতে সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এনএলডি জনগণকে অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভের আহ্বান জানিয়েছে। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। মিয়ানমার পরিস্থিতি নিয়ে আরও রিপোর্ট থাকছে আমাদের সংবাদের পরবর্তী অংশে। দেখার আমন্ত্রণ জানিয়ে অন্য প্রসঙ্গে যাচ্ছে এবার। বঙ্গবন্ধুকে নিয়ে নতুন 2টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন 2টি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার, নেতা আমার নামের বইটি প্রকাশ করছে চারুলিপি প্রকাশন। এই বইটি মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন লেখার সংকলন।
জয় বাংলা নামের বইটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধু কন্যা। বইটিতে স্বাধীনতার আগে 1970 সাল থেকে বঙ্গবন্ধুর প্রয়াণ পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে দেয়া জাতির পিতার সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। এসব সাক্ষাৎকার সম্পাদনা ও সংগ্রহ করেছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কবি ও লেখক পিয়াস মজিদ। করোনা পরিস্থিতি। করোনা আক্রান্ত হয়ে দেশে আরও 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 8,137-এ। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 24 ঘন্টায় 443 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাতে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,35,582-তে। আর বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 472 জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ 4,80,216 জন। পরীক্ষামূলকভাবে যাদের করোনার টিকা দেওয়া হয়েছিল তাদের সবাই সুস্থ আছেন। সারা দেশে টিকা দেওয়া শুরু করতে 10 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের। নিবন্ধন ছাড়া কেউ ভ্যাকসিন পাবেন না বলেও জানিয়েছে অধিদপ্তর। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। হয়ে গেল। দেশে করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন হয়েছিল বিভিন্ন পেশার 5 জনকে ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে। তাদেরই একজন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। এই নার্ভাস লাগছে না তো নাসিমা? ভ্যাকসিন দেওয়ার পরদিনও তিনি অফিস করেছেন, বিভিন্ন সেমিনার সভায় অংশ নিচ্ছেন। নাসিমা সুলতানা জানালেন, পরীক্ষামূলকভাবে যে 567 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের কারো কারো মৃদু উপসর্গ থাকলেও ভালো আছেন সবাই। এখন তো টিকা দেওয়া হয়েছে 567 জনকে 2 দিনের মধ্যে। এই হারটা যদি মানুষের সংখ্যায় হলো হারটা 1-2 মধ্যে, যে 1-2% লোকের এরকম হয়েছে সেই হিসাবে, কিন্তু সবাই এখন সুস্থ আছে। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু হচ্ছে। এরই প্রস্তুতি হিসেবে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হাসপাতাল পরিচালকদের সাথে অনলাইনে সভা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সভা শেষে সাংবাদিকদের তিনি জানান, সব জেলায় স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রয়োজন ছাড়া ছুটি স্থগিত করা হয়েছে। কোন জায়গাগুলোকে আবার নতুন করে সাপোর্ট দিতে হবে সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলেছি। তো আমাদের টিকা দেওয়ার কার্যক্রম না হওয়া পর্যন্ত সমস্ত কর্মকর্তা কর্মচারীরা কোনো ধরনের ছুটিতে যাবেন না এবং কোনো রকমের স্টেশন লিভ করবেন না। কেউ মারা গেলেন, কাউকে যেতে হচ্ছে, কেউ অসুস্থ হয়ে গেছেন, সেগুলো বাদে আমরা বলেছি যে অন্য কোনো কাজের জন্য কোনো ছুটি কেউ যাবেন না। নিবন্ধন ছাড়া কেউ ভ্যাকসিন নিতে পারবেন না, কিন্তু সুরক্ষা অ্যাপ চালু না হওয়া কিংবা ওয়েবে নিবন্ধন জটিলতা দূর হয়নি। তাহলে কিভাবে সম্ভব 5 ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন কার্যক্রম শেষ করা? অ্যাপস হয়তো চলে আসবে এর মধ্যে, আর ওটা ছাড়াও তো করা যাচ্ছে। আর আমাদের লোকজন তো থাকছে, যে সমস্ত জায়গায় আমাদের সীমাবদ্ধতা আছে বা আমাদের লোকজন পারছে না, তাদেরকে সহায়তা দানের জন্য আমরা আজকে এটাই বেশি করে আমরা জোর দিয়েছি বিভিন্ন জায়গাতে। কোন এলাকা বা কোন হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে চান নিবন্ধনের সময় তা উল্লেখ করতে হবে। এর বাইরে অন্য কোথাও ভ্যাকসিন দেওয়া যাবে না। সব জেলাতেই সেখানকার জনসংখ্যা, ভ্যাকসিন প্রাপ্তির জন্য অগ্রাধিকার প্রাপ্তদের তালিকা অনুযায়ী ভ্যাকসিন বণ্টন হচ্ছে। সেই হিসেবে ঢাকাতেই আছে 4 লাখেরও বেশি ভ্যাকসিন। এখানে যত জনসংখ্যা রয়েছে জনসংখ্যার ভিত্তিতেই ক্যালকুলেশন করে করা হয়েছে। ঢাকায় যেহেতু জনসংখ্যা বেশি, ঢাকায় টিকার অনেকখানি ঢাকাতে রাখা হচ্ছে। সোমবারের মধ্যে ভ্যাকসিন ও আনুষঙ্গিক উপাদান সারা দেশে পৌঁছানো সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। ভ্যাকসিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে করোনার এমন ক্ষতিকর ভেরিয়েন্ট পাওয়া গেছে বাংলাদেশেও। তবুও এর ক্ষতি কমাতে দ্রুত ভ্যাকসিনেশনকেই আপাত সমাধান মনে করছেন গবেষকরা। গণস্বাস্থ্য আরএনএ মলিকুলার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের গবেষকরা এসব তথ্য জানিয়েছেন সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতালে মিলনায়তনে এক মতবিনিময়ে তারা সাম্প্রতিক গবেষণা থেকে জানান, ক্লিনিক্যাল নমুনা থেকে SARS-CoV-2 ভেরিয়েন্টের সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স করেছে, যা থেকে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট পাওয়া গেছে। আর এটা সাউথ আফ্রিকা থেকে আসেনি, এখানের করোনায় নিজেকে বদলেছে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিশ্বে আবিষ্কৃত সকল ভ্যাকসিন বাংলাদেশেও তৈরি সম্ভব। তাদেরকে গবেষণাটা করার সুবিধাটা করে দিতে হবে। আর 6 মাসের মধ্যে যতগুলি ভ্যাকসিনের নাম শুনেছি আপনারা, ফাইজার, করোনা, J&J, জনসন অ্যান্ড জনসন, সোভিয়েত, চাইনিজ, প্রত্যেকটাকে আমরা 6 মাসের মধ্যে। আজকে বাংলাদেশ সরকারের দায়িত্ব হবে
ডক্টর ইউনুসকে অ্যাপ্রোচ করা টু রিপ্রেজেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট, অক্সফোর্ডে যেয়ে পরিষ্কারভাবে বলা তারা না হলে আমরা যে এটাকে নকল করতে পারবো। কত ক্ষেত্রে নকল ভালো জিনিস। বাজেটের বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। খুলনায় হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, সংসদে বিল পাস। খোলেনি ইউল্যাব ছাত্রের মৃত্যুর জট। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান, সুচি সহ আটক শীর্ষ নেতারা। বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা জোরদার। টিকা নেয়া সবাই সুস্থ, নিবন্ধনের জটিলতা কাটেনি। বিষাক্ত মদ পানে বগুড়ায় 6 জনের মৃত্যু। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। ফিরতে ফিরতে জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। 24 ঘন্টায় বগুড়ায় বিষাক্ত মদ পানে 6 জনের মৃত্যু হয়েছে। জেলার 3টি স্থানে এই প্রাণহানি ঘটে। গুরুতর অসুস্থ আরও 6 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষাক্ত মদ পানে মৃত ব্যক্তিরা হলেন পুরান বগুড়া এলাকার রাজমিস্ত্রি রমজান আলী ও সুমন, কাটনারপাড়া শ্রমিক সাজু ও বাবুর্চি মোজার আলী এবং ফুলবাড়ি মধ্যপাড়ার পলাশ। পুলিশ জানায়, রোববার রাতে শহরের 3 মাথা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে পাশের একটি হোমিও দোকানে বসে মদ পান করে কয়েকজন। বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হলে সুমন ও রমজানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই রাতে শহরের কালীতলায় বিষাক্ত মদ পান করে সাজু, মোজাহার ও আব্দুল জলিল বিষক্রিয়ায় সোমবার ভোরে 3 জনই বাড়িতেই মারা যান। এদিকে দুপুরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুলবাড়ি মধ্যপাড়ার পলাশ মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন 6 জনের অবস্থা সংকটাপন্ন, তারাও বিষাক্ত মদ পান করেছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মিয়ানমারের দিকে চোখ ফেরাচ্ছি আবারও। 24 ঘন্টা আগেও সংবিধান মেনে চলার ঘোষণা, অতঃপর গোটা দুনিয়ায় এখন আলাপ মিয়ানমারের সামরিক অভ্যুত্থান। কিন্তু এখনই কেন? তার উত্তর খুঁজেছেন সহকর্মী সাদাত হাবিবি সেতু। मैं जितनी मोहब्बत करता हूं उतनी नफरत भी कर सकता हूं। मोहब्बत और नफरत, चिनाय सेठ, जिनके अपने घर शीशे के हों वो दूसरों पर पत्थर नहीं फेंका करते। 1965-তে কিংবদন্তি রাজকুমারের ওয়াক্ত সিনেমার এই সংলাপ এখনো যেন বর্তমান। যে কাচের ঘরে থাকে তার অন্যের বাড়িতে ঢিল মারতে হয় না। তবে কি সোমবার সূচিকে এমনই বার্তা দিল চীন? গোটা দুনিয়া যখন অং সান সুচি আর গণতন্ত্রের বন্দিদশায় ক্ষুব্ধ, তখন চীনের আশা নিজেদের ঘর ঠিকই সামলে নেবে মিয়ানমার। মিয়ানমারকে চীন বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবেই দেখছে। তাদের বক্তব্যে কোনো ধরনের উদ্বেগ আশঙ্কা নেই। অথচ 2020-এর শুরুর দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তার মিয়ানমার সফরকে আঞ্চলিক ভূ রাজনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করেন। কর্তৃত্ব হারানো দিশেহারা আর্মির ক্ষোভ ছিল সুচির পররাষ্ট্রনীতিতেও। রোহিঙ্গা ইস্যুতে সুচি ও তার দল এনএলডির ঢাল চীন। আর্থিক সমীকরণে মিয়ানমারের বিদেশি যত ঋণ তার 40% চীনের। সেই সাথে দেশটির 62টি মেগা প্রকল্প চীনের হাতে। আর সম্প্রতি চীন হাটাও নীতির অংশ হিসেবে ভারত মিয়ানমারে $484 বিলিয়ন বিনিয়োগ বাড়িয়েছে। অন্যদিকে মিয়ানমারের শান রাজ্যে চীনাদের সংখ্যা বাড়ছে। মালান্দাতে চীনা আর স্থানীয় বার্মিজদের মধ্যে মাঝে মাঝেই ছড়াচ্ছে ক্ষোভ। মিয়ানমারের বুদ্ধিজীবীদের ধারণা, ভারতের লাদাখের মতোই এই প্রদেশেও সংঘর্ষের আশঙ্কা রয়েছে। আর এখানেও পৃষ্ঠপোষক চীন। মিয়ানমারের ভেতরের অনেকেই মনে করেন, যেই আরাকান আর্মি দমনের ইস্যুতে রোহিঙ্গা সংকটের শুরু, সেই আরাকান আর্মিরও পৃষ্ঠপোষক চীন। এবার দেখা যাক মিয়ানমারের ঘরের দিকে। নভেম্বরের নির্বাচন
পিছিয়ে দেওয়ার জন্য বারবারই আহ্বান জানিয়েছিল আর্মি। তাতে কোনো কান দেয়নি নির্বাচন কমিশন। আর ওই নির্বাচনে অং সান সুচির দল এনএলডি 83% আসন নিয়ে ক্ষমতার পথে। তখন থেকেই সেনাবাহিনীর দাবি নির্বাচনে কারচুপি হয়েছে এবং পুনর্নির্বাচন করতে হবে। সেনাবাহিনীর দাবি কোটি খানেক ভুয়া ভোটারের ব্যালটে এই জয়। সেনাগোষ্ঠার আরও কারণ আছে। সুপ্রিম কোর্টের 9 বিচারকের মধ্যে 6 জন আগে নিয়োগ পেত সেনাবাহিনী থেকে, যা এখন কমে গেছে। নির্বাচন কমিশন গঠন করত সেনাবাহিনী, যা এখন বেসামরিক সরকারের হাতে। 2001 সাল থেকে রাজনৈতিক প্রক্রিয়ায় দেশটিতে নিজেদের ক্ষমতা হারানো শুরু করে সামরিক বাহিনী। আন্তর্জাতিক অপরাধ আদালতে রোহিঙ্গা ইস্যুতে বেসামরিক সরকারের ব্যর্থতা আর ঘরে বাইরে 1988 সালের পর গত 3 বছরে সবচেয়ে কম জনপ্রিয়তা অং সান সুচির। মিয়ানমারের বুদ্ধিজীবীরা মনে করেন চীন, ভারত, রোহিঙ্গা এই 3 ইস্যুতে বিভাজিত সুচির দল এনএলডিও। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। সুদীর্ঘ সামরিক শাসন, গৃহযুদ্ধ আর মানবতা বিরোধী অপরাধের কারণে আন্তর্জাতিক গণমাধ্যমে মাঝে মধ্যেই খবরের শিরোনাম হয় মিয়ানমার। যদিও দেশটা সম্পর্কে মানুষের ধারণা খুব সামান্য। এই দেশটার প্রতিবেশী কারা? গত 3.5 বছর ধরে বাংলাদেশ প্রায় 12 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাঁচিয়ে রেখেছে, কিন্তু মুক্তিযুদ্ধের সময় প্রতিবেশী হিসেবে মিয়ানমারের ভূমিকা কেমন ছিল? এসব প্রশ্নের উত্তর জানাচ্ছেন মফিদুল তপু। উত্তর পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তর পূর্বে চীন, পূর্ব এবং দক্ষিণ পূর্বে লাওস এবং থাইল্যান্ড, পশ্চিমে বঙ্গোপসাগর আর দক্ষিণে আন্দামান সাগর। এই ভৌগোলিক সীমানা পরিবেষ্টিত দেশটাই মিয়ানমার। এককালের ব্রিটিশ কলোনি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটি স্বাধীনতা পায় 1948 সালে। মাত্র 14 বছরের গণতান্ত্রিক শাসন, এরপর 1962 থেকে আজ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষ সামরিক শাসন। সামরিক সরকারের অনুমতি ছাড়া গণমাধ্যমে খবর প্রচার বা প্রকাশ তো দূরের কথা, দেশটি সম্পর্কে খুব সাধারণ তথ্য পেতেও করতে হয় অসাধারণ চেষ্টা। নানা সময়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও কূটনৈতিক সূত্রে প্রকাশিত তথ্য বলছে, প্রায় শতাধিক জাতিগোষ্ঠীর আবাস হলেও মিয়ানমারের ক্ষমতার নিয়ন্ত্রণ মূলত সংখ্যাগরিষ্ঠ বামারদের হাতে। ক্ষমতার টানাপোড়েনেই গৃহযুদ্ধ চলছে দেশটিতে। এদের মধ্যে কারেন, কাচিন ও আরাকানের বিদ্রোহী গোষ্ঠীগুলো বেশ শক্তিশালী। ক্ষমতা সুসংহত করতে মিয়ানমারের সামরিক জান্তা প্রতিবেশী চীনের উপর অনেকটা নির্ভরশীল। যদিও প্রতি বছর সামরিক খাতে বিপুল অর্থ ব্যয় করে মিয়ানমার, তারপরও নৌ ও বিমান বাহিনীর শক্তির বিচারে প্রতিবেশীদের চেয়ে অনেকটাই পিছিয়ে দেশটি। মিয়ানমারের অর্থনীতির মূল চালিকা শক্তি মূলত খনিজ সম্পদ। এরপরই রয়েছে পর্যটন। বাংলাদেশের চেয়ে প্রায় 5 গুণ বড় দেশটির জনসংখ্যা মাত্র 5.5 কোটির মতো। যদিও অর্থনৈতিক সূচকের সবকটিতেই দেশটি পিছিয়ে রয়েছে প্রতিবেশীদের চেয়ে, আর সামাজিক উন্নয়ন সূচকে রয়েছে সারা বিশ্বে শেষের সারিতে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত হয়ে 2017 সালে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় 12 লাখ রোহিঙ্গা। গত 3.5 বছর ধরে তারা বেঁচে আছে, স্বপ্ন দেখছে শুধুমাত্র বাংলাদেশ তাদের আশ্রয় দিতে রাজি হয়েছিল বলেই। যদিও 50 বছর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিয়ানমার ঠিকই মুখ ফিরিয়ে নিয়েছিল। ছুটে যাওয়া শরণার্থীদের কপালে জুটেছিল অন্তহীন দুর্ভোগ, আর পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে বাঙালি জাতি নিধনে সব ধরনের সহায়তা করেছিল মিয়ানমার সরকার। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। অন্য সংবাদ, খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল 2021 পাস হয়েছে সংসদে। সংসদের একাদশ অধিবেশনে সোমবার কার্যক্রম চলাকালে সর্বসম্মতিক্রমে বিলটি পাস হয়। এর আগে স্বাস্থ্যমন্ত্রী বিলটি উত্থাপন করেন। চিকিৎসা ক্ষেত্রে গবেষণা ও উচ্চশিক্ষা সম্প্রসারণে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান মন্ত্রী। বলেন, বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার 3%। করোনা মোকাবেলায় দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম জানিয়ে তিনি বলেন, ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশকে 20 লাখ ডোজ টিকা দিয়েছে। পরে সম্মতিক্রমে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল 2021 পাস হয় সংসদে। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা বিল 2021 সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হলো। বহিষ্কার, শোকজ কিংবা হুঁশিয়ারি, এত কিছুর পরও নির্বাচনের মাঠ থেকে বিদ্রোহীদের সরাতে পারছে না আওয়ামী লীগ।
বেশ কিছু জায়গায় বিদ্রোহীদের মদত দিচ্ছেন প্রভাবশালী নেতা এবং এমপিরা। প্রার্থী বাছাই দুর্বলতায় কি বিদ্রোহ বাড়াচ্ছে, জানবো মহসিন কবিরের কাছ থেকে। গত 16 জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের পৌর নির্বাচন। সেই নির্বাচনে হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী ভোট পায় মাত্র 608। একই পৌরসভায় আওয়ামী লীগের আরও দুজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, যাদের দুজনের মোট ভোট 7270। অথচ 5000 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী। আর অভ্যন্তরীণ দ্বন্দ্বে সেখানে নৌকার প্রার্থী জামানত হারান। সারা দেশে দ্বিতীয় ধাপের 64 পৌর নির্বাচনেও অন্তত অর্ধেকে ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। নির্বাচনের সহিংসতার পেছনে এটিও বড় কারণ। কেউ যদি আমাদের পার্টির এই সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হয়ে যায়, তো সেক্ষেত্রে তো আমরা পুলিশ দিয়ে তো আমরা কোনো ব্যবস্থা করতে পারি না। একটা আমরা পজিশন তো একজনই পাবে, 10 জন প্রার্থী থাকে, 10 জন কিন্তু অসম্ভব। এটা কেউ পারবে। তৃতীয় ধাপেও বিদ্রোহী প্রার্থীদের সামলাতে পারেনি আওয়ামী লীগ। কোনো জায়গায় নৌকার প্রার্থীর বিপক্ষে দেখা গেছে দলের বড় একটি অংশকে। যেমন পাবনা সদর পৌরসভায় নৌকা পেয়েও হারতে হয়েছে আলী মর্তুজা বিশ্বাস সনিকে, কারণ শেষ পর্যন্ত তার পাশে ছিলেন না আওয়ামী লীগের বেশিরভাগ নেতা। পৌরসভার মতো এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন মনিটরিং করা আমার মনে হয় নেত্রীর একক মেসেজে সম্ভব হয় না। জাতীয় সংসদ তিনি নখদর্পণে রাখেন। সঠিকভাবে প্রার্থিতা বিষয়ে আরও বেশি গোপন তথ্য এবং তথ্যের ভিত্তিতে ক্যান্ডিডেট নির্ধারণ করা উচিত। নৌকার পক্ষে না থাকায় শুধু পাবনাতেই কারণ দর্শানোর চিঠি দেওয়া হয় 18 নেতাকে। এমনকি স্থগিত হয় উপজেলা এবং পৌর কমিটি, তবে কাজের কাজ কিছুই হয়নি। পাবনা শহরে বিএনপির তো ওই ভোট নাই, বিএনপি জামাতে। এবং আমরা দেখেছি যে আমাদের দলের অধিকাংশ নেতারাই বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছে। যদি আওয়ামী লীগের অধিকাংশ নেতা নৌকার পক্ষে থাকতো, তাহলে নৌকা বিপুল ভোটে জয়লাভ করত। আমরা যেখানে দলকে ঐক্যবদ্ধ করতে পারিনি, এই ব্যর্থতা আমাদের। বেশ কয়েকটি পৌরসভায় বিদ্রোহী প্রার্থীদের মদত দিয়েছেন দলের প্রভাবশালী নেতা এবং সংসদ সদস্যরা, যার বড় প্রমাণ নোয়াখালীর চৌমোহনী, যেখানে নিজের ভাইয়ের পক্ষে অবস্থান নিয়ে নৌকার প্রার্থীকে পরাজিত করেছেন স্থানীয় এমপি মামুনুর রশিদ কিরণ। এবং যেখানে বিশেষ ব্যক্তির হস্তক্ষেপ আছে, সেইখানে অনেক জায়গায় নৌকা হেরে গেছে। আমি মনে করি যারা নৌকার বিপক্ষে কাজ করছেন তারা দলে থাকতে পারবেন কিনা এটা হাইকমান্ডের সিদ্ধান্ত, কিন্তু তারা কোনো পদ পদবিতে থাকতে পারবে না। চতুর্থ এবং পঞ্চম ধাপের পৌর নির্বাচন এখনো বাকি। সেখানে বিদ্রোহীদের বিষয়ে দলের নেতাদের এমন হুঁশিয়ারি কতটা কাজে লাগে তার সময় বলে দিবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর ইউল্যাব ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের জট খোলেনি, তবে প্রাথমিক ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া যায়নি, জানিয়েছে সোহরাওয়ার্দী হাসপাতালের ফরেনসিক বিভাগ। আরও জানাচ্ছেন একে আজাদ। ঢাকার মিরপুর 1 নম্বরের পূর্ব আহমেদনগর এলাকার এই বাড়ি থেকেই বৃহস্পতিবার বেড়াতে বের হয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউল্যাবের এক ছাত্রী। একদিন দুদিন করে 3 দিন পার হয়ে যায়, বাড়ি ফেরা হয় না তার। ছাত্রীর বাবা জানান, উত্তরার একটি রেস্তোরাঁয় তার মেয়েকে পরিকল্পিতভাবে মদ পান করায় বন্ধুরা। পরে তাকে একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে মেয়ের বন্ধু মর্তুজা রায়হানের বিরুদ্ধে অভিযোগ আনে ভুক্তভোগীর পরিবার। চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর ওই ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য রোববার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধর্ষণের মানে এটাই তো জানে না, জোরপূর্বক গমের কোনো আলামত পাওয়া যায়, এটি হচ্ছে কথা। ধর্ষণ তো একটা ব্যাপক কাম। তাহলে কেন মারা গেল ইউল্যাবের ওই শিক্ষার্থী? মাদকে আসক্ত করে তাকে ধর্ষণ করায় এবং ধর্ষণের ফলশ্রুতিতে এবং মাদকের প্রতিক্রিয়ায় ভিকটিম হসপিটালে মারা যায় এবং তাদের আরেক সহযোগী আরেক বন্ধু সেও হসপিটালে মারা যায়। ভিসারা যেগুলো সংশ্লিষ্ট ভিসারাগুলো কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠিয়েছি, এগুলো আশা করছি যে অন অ্যান এভারেজ 1 মাসের মধ্যে চলে আসে তার রিপোর্ট। ইউল্যাব ছাত্রীর মারা যাওয়ার ঘটনায় এরই মধ্যে মূল অভিযুক্ত মর্তুজা রায়হান চৌধুরী সহ 2 বন্ধু গ্রেপ্তার হয়েছে। তাদের 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একে আজাদ, এটিএন নিউজ,
ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চলতি বছরেই বাংলায় লেখা SMS এর মূল্য অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সে সঙ্গে তিনি জানান, এখন থেকে দেশে উৎপাদিত বা আমদানি করা প্রতিটি স্মার্টফোনে বাংলা কিবোর্ড বিল্ট ইন রাখা হবে। গুগলের চাকরি ও ক্যারিয়ার বিষয়ক অ্যাপ কর্মজবসের সঙ্গে মোবাইল অপারেটর বাংলালিংকের আনুষ্ঠানিক যাত্রার উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান। সোমবার দুপুরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোস্তফা জব্বার বলেন, চলতি বছর ২৬ মার্চের মধ্যে অপারেটরগুলো তাদের নেটওয়ার্ক পুরোপুরি 4G-তে রূপান্তর করবে। সে সঙ্গে করোনাকালে দেশের মোবাইল অপারেটরদের নানা উদ্যোগের প্রশংসা করে তাদের ব্যবসার পাশাপাশি মানব সেবাতে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। মাটির ব্যবহার ছাড়াই সবজির চারা উৎপাদন করছেন দিনাজপুরের জামাল উদ্দিন। তার ব্যতিক্রমী উদ্যোগটি সাফল্যে সাড়া ফেলেছে জেলা কৃষকদের মাঝে। ২০১৭ সালে নিজের বাড়ির পতিত জমিতে সবজি চারার নার্সারি গড়ে তোলেন সদর উপজেলার বেলবাড়ি গ্রামের জামাল উদ্দিন। তার নার্সারিতে জৈব সার, নারকেলের ছোবড়া ও কচুরিপানা দিয়ে সিডলিং ট্রেতে চারা উৎপাদন করা হয়। এ কাজে তাকে সহযোগিতা করেছে একটি বেসরকারি সংস্থা। এভাবে উৎপাদিত চারা সহজে মরে না, ফলনও হয় দ্বিগুণ। বর্তমানে একটি পলিসেট সহ 2 বিঘা জমিতে সবজি চারা উৎপাদন করছেন তিনি। তার নার্সারিতে কাজ করছেন 10 জন কৃষি শ্রমিক। সরবরাহ হচ্ছে উত্তরের বিভিন্ন জেলায়। আবার বাইজেস্টের বিরতি নেবার সময় হলো, এরপর যা থাকছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরার টানা 6ষ্ঠ জয়। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। সুনামগঞ্জের তাহিরপুরে এক সংবাদকর্মীকে মারধর ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার কামাল হোসেন দৈনিক সংবাদ ও সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি। তিনি জানান, দুপুরে জাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ সংগ্রহের জন্য ঘাগটিয়া গ্রামে যান তিনি। সে সময় গ্রামের মাহমুদুল ইসলাম, দিন ইসলাম ও রইসুদ্দিন তাকে মারধর শুরু করে এবং তার ক্যামেরা, মোটরসাইকেল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাকে বাজারের একটি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালানো হয়। খবর পেয়ে স্বজনরা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, কামাল হোসেনের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। খেলার খবর। ঢাকা কিংবা ঢাকার বাইরে সব জায়গাতেই জয়রথ ছুটে চলেছে বসুন্ধরা কিংসের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের 6ষ্ঠ ম্যাচে সহজে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে 4-1 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা ও চট্টগ্রাম আবাহনীর মধ্যকার ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের 10 মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। গোল করেন রাউল বেসেদা। 22 মিনিটে আবিয়ালো নুরাতের স্কোরে মোহামেডান সমতায় ফেরে, তবে ওই গোলেই পুরো ম্যাচে সাদা কালো জার্সিধারীদের সান্ত্বনা হয়ে থাকে। যদিও প্রথমার্ধের মিনিট কয়েক আগে মোহামেডান
ব্রাইটনের সুলেমান দিয়াবাতের ফ্রি কিক ক্রসবারে লাগে। উল্টো কাউন্টার অ্যাটাক থেকে ব্রাজিলিয়ান রবিনিও রবসনের স্কোরে 2-1 এগিয়ে বিরতিতে যায় বসুন্ধরা। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও বসুন্ধরা গোল করে। এবার স্কোরশিটে নাম লেখান ফার্নান্দেজ। 81 মিনিটে রাউল বেসেরার দ্বিতীয় গোলে দ্য কিংস 4-1 গোলে বড় ও সহজ জয় পায়। 6 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও পোক্ত করল বসুন্ধরা কিংস। বসুন্ধরা কিংসের রাহুল বেসেরা প্রথম গোলটা কিন্তু তিনি বের করে নিয়েছেন। এই রাইট ব্যাক লম্বা করে পোস্টের ভেতরে ফেলবেন রায়হান হাসান, কিংবা এবার কিন্তু ফ্লাইটটা মিস করেছেন, গোলটা শুট করে দিয়েছেন আবিওলা নুরা, কিন্তু সেই বলটা বের করে যেতে পারেন। এইবার কিন্তু আক্রমণে। এবার গালফ অয়েলের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। আজ অনুশীলন করবে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। হোটেলে থেকে বিশ্রাম নেবেন ক্রিকেটাররা। এর আগে রোববার বিসিবি একাদশের বিপক্ষে 3 দিনের অনুশীলন ম্যাচ ড্র করে ক্যারিবীয়রা। সফরকারী দল প্রথম ইনিংসে 257 ও দ্বিতীয় ইনিংসে 291 রান করে ভালোভাবে সেরে নিয়েছে ব্যাটিং অনুশীলন। এছাড়া বিসিবি একাদশকে প্রথম ইনিংসে 160 রানে অল আউট করে বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগামীকাল প্রথম টেস্টকে সামনে রেখে অনুশীলন করবে উইন্ডিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 3 ফেব্রুয়ারি 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে ক্যারিবীয়দের ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। শেষ করব নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান, সুচি সহ আটক শীর্ষ নেতারা। বাংলাদেশের সীমান্তে নিরাপত্তা জোরদার। টিকা নেয়া সবাই সুস্থ, নিবন্ধনের জটিলতা কাটেনি। বিষাক্ত মদ পানে বগুড়ায় 6 জনের মৃত্যু। খুলনায় হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংসদে বিল পাস। খোলেনি ইউল্যাব ছাত্রীর মৃত্যুর জট। এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরার টানা 6ষ্ঠ জয়। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 5959 নম্বরে।